নমস্কার, শুভ সন্ধ্যা। সাহিত্য পথের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। সকলেই কবি নয়, কেউ কেউ কবি। যে কবি এই কথা বলেছিলেন, আজ তাঁর জন্মদিন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজ কবি জীবনানন্দ দাশের জন্মদিন। রবীন্দ্রনাথের পরে তিনি বাংলা কবিতার সবচেয়ে বড় কবি। প্রতিভার গৃহিণীপনায় এবং শব্দচাতুর্যে বাংলা কবিতাকে বহুদূর এগিয়ে নিয়ে গেলেন জীবনানন্দ। ইন্দ্রিয়ের কর্মবিপর্যয় তার চিত্রকল্পকে দিয়েছে নতুন ব্যঞ্জনা। তাই আজ জীবনানন্দের প্রতি সাহিত্য পথের সশ্রদ্ধ উচ্চারণ, জীবনানন্দের প্রাসঙ্গিকতা। গ্রন্থনা এবং পাঠে আছেন অধ্যাপক সুজিত সরকার। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ করার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্যে এমফিল। দীর্ঘ 3 দশকের বেশি কাঁচরাপাড়া কলেজে অধ্যাপনার পরে এখন অবসরপ্রাপ্ত। কবি ও প্রাবন্ধিক হিসাবে লেখালেখি করেছেন এই বাংলার সমস্ত প্রধান সাহিত্যপত্রে। প্রধান কবিদের একান্ত কাছের মানুষ সুজিতের কয়েকটি বিশিষ্ট কাব্যগ্রন্থ বড় আকাশের নিচে আমি হীনতায়, কারখানা সত্য, কৃষ্ণচূড়া মিথ্যা নয়, অজানায় শুরু না জানায় শেষ, নির্বাচিত 100 ইত্যাদি। বিশিষ্ট গদ্যগ্রন্থের মধ্যে আছে বিশ্বকবিতার সহজ পাঠ, কবিতা কেন কবিতা ইত্যাদি। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সাহিত্য পথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান জীবনানন্দের প্রাসঙ্গিকতা। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ। যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা। যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। কবিতার যারা নিয়মিত পাঠক নন, যারা জানেন না উল্লিখিত কবিতাটির রচয়িতার নাম, তাদের হয়তো মনে হতে পারে অতি সাম্প্রতিক কালের রচনা এটি। কিন্তু যারা কবিতার নিয়মিত পাঠক, তারা জানেন কবিতাটি জীবনানন্দের রচনা, যিনি মারা গিয়েছিলেন 1954 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 66-67 বছর আগে। বলা বাহুল্য, তখন টিভি, কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিছুই ছিল না, যেগুলির এন্তার ব্যবহারে ইদানিং আমাদের জীবনযাপন ও দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন ঘটে গেছে। তাহলে কি আছে এই কবিতায়, যাতে এত বছর পরেও মনে হচ্ছে কবিতাটি যেন এ সময়ই লেখা হয়েছে? এর উত্তর নিশ্চিতভাবেই নিহিত রয়েছে আমাদের বর্তমান সমাজ জীবন ও ব্যক্তি জীবনের বিবিধ গ্লানিময় অভিজ্ঞতার ভিতরে। ধর্ষণ, খুন, সন্ত্রাস, ধর্মান্ধতা, দুর্নীতি, কদর্য রাজনীতির এক ভয়ঙ্কর কালো সময়ের মধ্য দিয়ে যাপিত হচ্ছে আজকের জীবন, যা কবির ভাষায় অদ্ভুত আধার এক। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিমারির ভয়াবহতা। সুতরাং উল্লিখিত কবিতার প্রথম পংক্তিটি পড়ে মনে হতেই পারে এটি অতি সাম্প্রতিক কালে রচিত। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ লাইনগুলি পড়ে পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষিত মানুষের মনে হতেই পারে
এই কবিতাটি কবি যেন এই 2021-এই রচনা করেছেন। তাছাড়া কবিতাটির অষ্টম অথবা অন্তিম লাইনে যে শকুন ও শেয়ালের কথা বলা হয়েছে, তাদের উপস্থিতি জীবনানন্দের অনেক কবিতায় লক্ষ্য করা যায়, এবং হয়তো না বললেও চলে যে এই শকুন ও শেয়াল অদ্ভুত আধারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে আমাদের ভাবনায়। এখন হয়তো বোঝা যাবে কেন এই 2021-এও জীবনানন্দ প্রাসঙ্গিক, কেনই বা এখনো পর্যন্ত বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিতা সংকলন বুদ্ধদেব বসু সম্পাদিত আধুনিক বাংলা কবিতায় রবীন্দ্রনাথের 16টি অথচ জীবনানন্দের 19টি কবিতা স্থান পেয়েছে। এর মানে অবশ্যই এমন নয় যে সম্পাদক বুদ্ধদেব বসুর বিচারে কবি হিসেবে জীবনানন্দের স্থান রবীন্দ্রনাথেরও ওপরে, বরং এটাই শ্রদ্ধেয় সম্পাদক বোঝাতে চেয়েছেন যে 20 শতকীয় আধুনিকতাকে যতটা সঠিকভাবে জীবনানন্দ নিজের ভিতরে অনুভব করতে সক্ষম হয়েছিলেন, ততটা স্পষ্টভাবে রবীন্দ্রনাথ পারেননি। আধুনিক কবি ইয়েটস হয়তো রবীন্দ্রনাথের সং অফারিংসের পাণ্ডুলিপি পড়ে বিস্ময়াভিভূত হয়েছিলেন, কিন্তু ইয়েটসের আধুনিকতাকে জীবনানন্দ যতটা গভীরভাবে নিজের অন্তরে অনুভব করেছিলেন, ততটা গভীরভাবে রবীন্দ্রনাথ অনুভব করতে পারেননি। আর তাই 19 শতকের শেলি, কিটস, টেনিসন, ব্রাউনিং অর্থাৎ রোম্যান্টিক ও ভিক্টোরীয় কবিগণ তাকে যতটা আকর্ষণ করেছিল, আধুনিক কবি এলিয়ট তাকে ততটা আকর্ষণ করেনি, এবং আধুনিক কবিদের গুরু ফরাসি কবি বোদলেয়ারকে তাঁর আসবাবের কবি মনে হয়েছিল। আবু শহীদ আয়ুব জানিয়েছিলেন, মহাযুদ্ধ পরবর্তী রবীন্দ্র প্রভাবমুক্ত কবিতাই আধুনিক বাংলা কবিতা। কথাটি হয়তো পুরোপুরি ঠিক নয়, তবে পুরোপুরি ভুলও হয়তো নয়। রবীন্দ্র প্রভাবমুক্ত হওয়া আধুনিকতার একমাত্র লক্ষণ না হলেও অন্যতম লক্ষণ তো বটেই। বাংলা কবিতায় এই আধুনিকতার সূচনা কল্লোল পত্রিকা থেকে এবং প্রতিষ্ঠা বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায়। কল্লোল কবিতাপত্র ছিল না, ছিল সাহিত্যপত্র। গল্পের প্রাধান্য সত্ত্বেও প্রকাশিত হতো কবিতা, প্রবন্ধ, ধারাবাহিক উপন্যাস, আলোচনা। রবীন্দ্রনাথের কবিতা দিয়ে বেশ কয়েকবার শুরু হয়েছে কল্লোল। মোহিতলাল, যতীন্দ্রনাথ, নজরুলের কবিতা প্রায় নিয়মিতভাবেই প্রকাশিত হয়েছে কল্লোলে। জীবনানন্দের কবিতা রচনার শুরুও কল্লোল থেকেই। তবু কল্লোলের কবি বললেই যে 3 জন কবির নাম সর্বাগ্রে মনে পড়ে, তারা হলেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র ও বুদ্ধদেব বসু। কল্লোল ছিল মুখ্যত তরুণদের পত্রিকা। কল্লোল যখন প্রথম প্রকাশিত হয়, রবীন্দ্রনাথ তখন 60 অতিক্রম করেছেন, নজরুল বিখ্যাত, আর মোহিতলাল, যতীন্দ্রনাথ প্রতিষ্ঠিত। জীবনানন্দ কল্লোলে লিখলেও কবি হিসেবে তার প্রকৃত প্রতিষ্ঠা প্রগতি ও কবিতার মাধ্যমে। কল্লোলের বিষয়ে বুদ্ধদেব বসু লিখেছেন, যাকে কল্লোল যুগ বলা হয় তার প্রধান লক্ষণই বিদ্রোহ, আর সেই বিদ্রোহের প্রধান লক্ষ্যই রবীন্দ্রনাথ। এই প্রথম রবীন্দ্রনাথ বিষয়ে অভাববোধ জেগে উঠল। মনে হলো তার কাব্যে বাস্তবের ঘনিষ্ঠতা নেই, সংরাগের তীব্রতা নেই, নেই জীবনের জ্বালা যন্ত্রণার চিহ্ন। মনে হলো তার জীবন দর্শনে মানুষের অনতিক্রম্য শরীরটাকে তিনি অন্যায়ভাবে উপেক্ষা করে গেছেন। জীবনানন্দের 1333 কবিতাটি শুরু হয় এইভাবে, তোমার শরীর তাই নিয়ে এসেছিলে একবার। কবিতাটি ধূসর পাণ্ডুলিপির অন্তর্গত। বুদ্ধদেব বসু জানিয়েছিলেন, পংক্তিটি পড়ে আমি শরীর কথাটিকে নতুন করে আবিষ্কার করেছিলাম। তার আগে নায়িকাদের কোনো শরীরের অস্তিত্ব আমরা শুনিনি। শুনেছি দেহ, দেহলতা, তনুলতা, দেহবল্লরী। এই উদাহরণ আমাদেরও রচনার সাহস বাড়িয়ে দিয়েছিল। 1927 সালে ঢাকা থেকে বুদ্ধদেব বসু ও অজিত দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল প্রগতি। কল্লোলের মতো এটিও কবিতাপত্র ছিল না, ছিল সাহিত্যপত্র। পত্রিকাটি যদিও বেঁচে ছিল মাত্র 2.5 বছর, তবু 20 শতকের বাংলা কাব্য আন্দোলনে এই পত্রিকাটির গুরুত্ব অনস্বীকার্য। অন্যতম সম্পাদক অজিত দত্ত বলেছিলেন, প্রগতিকে বলা যেতে পারে কল্লোলেরই একটি শাখা। কল্লোলে যারা লিখতেন, প্রগতিতেও তারাই লিখতেন। তবে কল্লোল ও প্রগতির মধ্যে ছোট একটি পার্থক্য ছিল। রবীন্দ্রনাথ থেকে সরে আসাটাই আধুনিকতা, এমন একটি ধারণাকে প্রশ্রয় দিয়েছিল কল্লোল, আর প্রগতির চেষ্টা ছিল আধুনিকতার সার্বিক ধারণা গড়ে তোলায়। প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপের মানুষের মনে জন্ম নিয়েছিল আত্মিক শূন্যতা। এলিয়টের কবিতা ওয়েস্টল্যান্ডে লক্ষ্য করা গিয়েছিল এই আত্মিক শূন্যতারই সার্থক চিত্রকল্প। এই শূন্যতার বোধই যে আধুনিকতার অন্যতম প্রধান লক্ষণ, তা বুঝে নিতে দেরি হয়নি ইউরোপীয় সাহিত্যের মনোযোগী পাঠক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের উজ্জ্বল ছাত্র বুদ্ধদেব বসু। জীবনানন্দই যে বাংলা ভাষার প্রকৃত ও প্রথম আধুনিক কবি, তা সঠিকভাবে অনুমান করেছিলেন বুদ্ধদেব বসু। আর তাই প্রগতিতে জীবনানন্দের কবিতা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল। একথা বলতে আমার কোনো দ্বিধা নেই যে 20 শতকের বাংলা সাহিত্য ধূসর পাণ্ডুলিপি
প্রথম কাব্যগ্রন্থ যা আধুনিক এবং যার মধ্যে লক্ষ্য করা গিয়েছিল রবীন্দ্র প্রভাবমুক্ত এক নতুন সুর। যে বিচ্ছিন্নতার অসুখে আক্রান্ত আধুনিক মানুষ, সেই বিচ্ছিন্নতার কথাই প্রথম লক্ষ্য করা গিয়েছিল জীবনানন্দের বোধ কবিতায়, যা ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা, আমার চোখেই শুধু ধাঁধা, আমার পথেই শুধু বাধা। জন্মিয়াছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে বলে, তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি, তাহাদের মন আমার মনের মতো নাকি, তবু কেন এমন একাকী, তবু আমি এমন একাকী। 1930 সালে প্রকাশিত হয়েছিল সুধীন্দ্রনাথের কাব্যের মুক্তি প্রবন্ধটি। এই প্রবন্ধের এক জায়গায় সুধীন্দ্রনাথ লিখেছিলেন, অবশ্য একথা নিঃসন্দেহ যে বর্তমান কবিদের অধিকাংশই সাম্প্রতিক, আধুনিক নন। সুতরাং বোঝাই যায় আধুনিক শব্দটি সুধীন্দ্রনাথ বিশেষ একটি অর্থে ব্যবহার করেছিলেন। কি সেই অর্থ? যুদ্ধোত্তর পৃথিবীতে মানুষের ভিতরে জন্ম নিয়েছিল নিরাশ্রয়তার বোধ, নিঃসহায়তার বোধ, শূন্যতার বোধ, নৈরাশ্যের বোধ। সুধীন্দ্রনাথের উটপাখি নিরাশ্রয় একাকী মানুষের প্রতীক। আমার কথা কি শুনিতে পাও না তুমি? কেন মুখ গুঁজে আছো তবে মিছে ছলে? কোথায় লুকাবে ধুধু করে মরুভূমি, ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে। আজ দিগন্তে মরীচিকাও যে নেই, নির্বাক নীল নির্মম মহাকাশ। জীবনানন্দের কবিতায় শিকারীর গুলির আঘাতে মারা যায় হরিণ, পাখি ডানা ভেঙে ঘুরে ঘুরে পড়ে যায় ঘাসের ওপরে। হরিণ কিংবা পাখির প্রতীকে নিঃসহায়তার কথা এভাবেই বলেছিলেন জীবনানন্দ। শিকার কবিতাটির শেষ স্তবক একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম, নিস্পন্দ নিরাপরাধ ঘুম। কিংবা ক্যাম্পে কবিতার শেষ স্তবক, ক্যাম্পের বিছানায় রাত তার অন্য এক কথা বলে, যাহাদের দোনালার মুখে আজ হরিণেরা মরে যায়, হরিণের মাংস হাড় স্বাদ তৃপ্তি নিয়ে এলো যাহাদের ডিশে, তাহারাও তোমার মতন ক্যাম্পের বিছানায় শুয়ে শুয়ে শুকাতেছে তাহাদেরও হৃদয়, কথা ভেবে ভেবে। এই ব্যথা, এই প্রেম সব দিকে রয়ে গেছে, কোথাও ফড়িংয়ে কিটে মানুষের বুকের ভিতরে, আমাদের সবের জীবনে, বসন্তের জ্যোৎস্নায় ওই মৃত মৃগদের মতো আমরা সবাই। মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্গত 8 বছর আগের একদিন জীবনানন্দের অন্যতম প্রধান কবিতা। এই কবিতায় আমরা দেখি একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ফাল্গুনের রাতের আঁধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। অথচ কবিতা থেকে আমরা জানতে পারি লোকটি জাগতিকভাবে একজন সুখী সচ্ছল মানুষ। শোনো, তবু এ মৃতের গল্প কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। সময়ের উদ্বর্তনে উঠে এসে বধূ, মধু আর মননের মধু দিয়েছে জানিতে। হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে এ জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই। তাহলে চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে লোকটি একগাছা দড়ি হাতে কেন অসত্যের কাছে গিয়েছিল একা একা? বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল জ্যোৎস্নায়, তবু সে দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার। থ্যাঁতায় দূরের মতো রক্তমাখা ঠোঁটে লোকটি এখন লাশ কাটা ঘরে শুয়ে আছে। অবশেষে কবি জানান লোকটির আত্মহত্যার কারণ। জানি, তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। অন্তর্গত রক্তের ভিতরে খেলা করা এই বিপন্ন বিস্ময়, যা আপাত দৃষ্টিতে সুখী ও সচ্ছল মানুষকেও ভিতরে ভিতরে ক্লান্ত করে, সে আজকের এই 21 শতকেও পৃথিবীর গভীরতর অসুখ, ব্যক্তি মানুষের এক জটিল অব্যক্ত দুরারোগ্য আত্মিক সংকট। বিশ্বজুড়ে দানব শক্তির উত্থানে
দুর্ভাবনাগ্রস্ত হয়েছিলেন বৃদ্ধ রবীন্দ্রনাথ, কিন্তু আধুনিক মনের এই অন্ধকার গহন অরণ্যে তিনি ততদূর পৌঁছতে পারেননি যতদূর পৌঁছতে পেরেছিলেন জীবনানন্দ। শুধু রবীন্দ্রনাথই বা বলি কেন, সমকালীন কবিরাও মনোজগতের সেই দুর্গম অঞ্চলে জীবনানন্দের মতো পৌঁছতে সক্ষম হননি। নিজের সময় থেকে অনেকটাই এগিয়েছিলেন জীবনানন্দ, আর তাই কোনোদিন জাগিবে না আর, জাগিবার গাঢ় বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না আর, এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে চলে গেলে অদ্ভুত আঁধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। এই সুরিয়ালিস্টিক ইমেজ একমাত্র জীবনানন্দের কবিতাতেই লক্ষ্য করা গিয়েছিল। তারই কবিতার শব্দ নিয়ে আজকের বই বাজারে আবির্ভূত হচ্ছে নতুন নতুন প্রকাশক সংস্থা, ধানসিঁড়ি, আলো পৃথিবী ইত্যাদি ইত্যাদি। সুতরাং জীবনানন্দ যে আজ এই 21 শতকেও ভীষণভাবে প্রাসঙ্গিক তা হয়তো বলার অপেক্ষা রাখে না। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।